স্বাধীনতা দিবস প্রত্যেক বছর ঠিক রাত্রি 12টার সময় এই স্বাধীনতার উদযাপনে মেতে ওঠে গোটা দেশবাসী, গোটা ভারতবর্ষ। গোটা ভারতবর্ষের পাশাপাশি এ রাজ্যের মানুষও এই স্বাধীনতার জয়কে উদযাপন করেন জাতীয় পতাকা উত্তোলন করে। কিন্তু এবারে সেই ছবিটা কিছুটা বদলে গেল, কিছুটা না, অনেকটাই বদলে গেল। ঠিক রাত্রি 12টার সময়, যে সময় পতাকা উত্তোলন করে আমরা স্বাধীনতার জয়কে উদযাপন করি, সেই সময় দেখা গেল এক অন্য চিত্র। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে জমায়েত করলো মেয়েরা। না, শুধু মেয়েরা বললে ভুল হবে, বহু মানুষ জমায়েত করলেন। তাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। বলার অপেক্ষা রাখে না যে আরজি করের ঘটনার পরেই এই প্রতিবাদ। দাবি একটাই, যে প্রকৃত দোষীদের খুঁজে বার করে তাদের শাস্তি দিতে হবে। বহু মানুষ জড়ো হয়েছেন এবং তারা স্লোগান তুলেছেন, উই ওয়ান্ট জাস্টিস। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের এই সমাজ? স্বাধীনতার এতগুলো বছর পরেও কোন পরিস্থিতিতে রয়েছে আমাদের সমাজ? এ বিষয়ে সরাসরি আমরা ফোনে যোগাযোগ করেছিলাম আমাদের বিশিষ্ট সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুনবো তিনি কি বলছেন। সৌম্যদা, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব, স্বাধীনতার এতগুলো বছর আমরা পেরিয়ে এসেছি, প্রত্যেক বছর যখন মধ্যরাতে আমরা পতাকা উত্তোলন করে স্বাধীনতার জয়কে উদযাপন করি, এবারে ঠিক সেই সময়, ঠিক রাত্রি 12টার সময় আমরা রাস্তায় একসঙ্গে জমায়েত হলাম এবং আমরা স্লোগান তুললাম, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের সমাজ? কি বলবেন এই বিষয়টা নিয়ে? অনন্যা, প্রথমেই আমি তোমার দর্শকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা খুব ক্রান্তিকালের মধ্যে দাঁড়িয়ে আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করছি। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি চলেছে, তাতে স্বাধীনতা দিবস আজকে মানে আনন্দের বদলে একটু অন্যরকম চেহারায় অন্তত আমার সামনে এসে হাজির হয়েছে আমাদের এক প্রিয় বোন তিলোত্তমা। তার আসল নামটা আমরা কেউ নিচ্ছি না। নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হয়েছে, যেটা মনে পড়িয়ে দেয় যে অনতি অতীতে নির্ভয়া, দিল্লির নির্ভয়া কাণ্ড বা হায়দ্রাবাদে যে ওই পশু চিকিৎসক, মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই কাণ্ডটার কথা। তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত একটা সংবেদনশীল প্রশ্ন বলে আমার মনে হয়েছে। দেখো, প্রকৃত স্বাধীনতার অর্থ তো প্রত্যেকটি মানুষের কথা বলার অধিকার, প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার, খেয়ে পরে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। এই জায়গাটা দাঁড়িয়ে এটা স্বীকার করতেই হয় যে বিগত এতগুলো বছরে কিন্তু আমরা সেই জায়গাটাকে খুব একটা যে অ্যাচিভ করতে পেরেছি তা নয়। প্রায় 77-78 বছর ধরে এর নানা কারণ আছে। আমাদের রাজনৈতিক নেতৃত্বের কিছু অদূরদর্শিতা আছে, আমাদের নিজেদের কিছু দোষ আছে। নিজেরাও আমরা নেতাদের শুধু দোষ দিলে হবে না। আমরা যেরকম মানুষ অনন্যা, আমাদের নেতারাও তো সেরকম হবে। আমরা নিজেরা তুচ্ছ স্বার্থের বাইরে বেরিয়ে কিছু করার মানসিকতা রাখি না, পেরে উঠি না। অনেক জায়গাতে দেশের জন্য আমরা কি করছি, মানে দেশ আমাদের জন্য কি করছে সেটাকে ছাপিয়ে গিয়ে আমরাই বা দেশের জন্য কি করছি সেটা সেটা ভাবতে হবে। আমরা জাতীয় সম্পত্তি, তার আমরা রক্ষণাবেক্ষণ করতে, কিছু রক্ষা করতে পারি না। মানে আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই। হাওড়া ব্রিজের গায়ে পানের পিক ফেলা, এটা তো খুব সামান্য ব্যাপার মনে হবে, কিন্তু এই জন্য ব্রিজটা নষ্ট হয়ে যেতে বসেছিল। অনেক কষ্টে সেটা রোখার যাতে যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কালকে যখন এই তুমি বললে মধ্যরাতে পথে নামতে হয়েছে, একদমই আমাদের মা বোনেরা পথে নেমেছেন, আমরাও ছিলাম সেখানে, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। তারপরে পরেই খবর এলো যে মধ্যরাতের পর আরজি কর হাসপাতালে বিরাট একটা ভ্যান্ডালিজম হয়েছে। একটা বড় বাহিনী, তারা লাঠি ডান্ডা এসব নিয়ে এসে গোটা আরজি কর হাসপাতাল যে চিত্র ভেঙে চুরে একদম তছনছ করে দেয়, ইমার্জেন্সি থেকে শুরু করে সবকিছু একদম। আজকে ট্রমা কেয়ার ইমার্জেন্সি আজকে হচ্ছে, যা খবর পেলাম আমি কলকাতা থেকে। তাহলে এই যদি আমাদের মানসিকতা হয়, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা ভবিষ্যতের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাব? আমার মনে হয় যে আমরা কেউ দায় এড়াতে পারি না। আজকে সময় এসেছে আয়নায় মুখ দেখার।
আমরা কে কি করছি, আমরা নিজেদের মানসিকতা ঠিক রাখতে পারি না। মেয়েরা কি পোশাক পরলো, ছোট পোশাক না বড় পোশাক, কে কি রিল বানালো, আমি এই ব্যাপারে আমি যাচ্ছি না, এটা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে আমরা বোধহয় একটা কোনো জায়গাতে নিজেরা, আমরা বিশেষ করে আমি বলবো যে নিজেরা হয়তো কোনো কোনো একটা জায়গাতে আমরা মনে করতে শুরু করেছি যে আমরা একটা জাজমেন্টাল ভূমিকা নেবো। অর্থাৎ আমরা একটা কোথাও নীতি পুলিশ হয়ে যাব, আমরা হয়তো একটা কিছু ভেবে নেবো যে এই এই পোশাকটা ভালো, এই পোশাকটা খারাপ। ঠিক আছে, একজন, আমি সব পোশাকের রুচি নিয়ে আমি প্রশ্ন তুলছি, রুচিটা তো মানুষের নিজের নিজের ব্যাপার। কিন্তু আমাকে এটা মনে রাখতে হবে যে যদি শুধু রুচির প্রশ্নই হয়, তাহলে আরজি করের যে বোন আমাদের ধর্ষিতা হয়েছে, তার মধ্যে কিন্তু ওই পোশাক আশাক সংক্রান্ত রুচির কোনো ব্যাপার ছিল না। আসলে একটা কি কথা জানো, যে যে পুরুষ ধর্ষক তার কাছে বোরখা পরা মেয়ের শরীরও যা, আর বিকিনি পরা মেয়ের শরীরও তাই। ফলে ধর্ষক একটা আলাদা প্রজাতি। এবং আমি এটা একদমই যেটা বলতে পারি যে আদতে কি করে মানুষ ধর্ষণ করে, আমি একজন পুরুষ মানুষ হিসেবে বলতে পারি এই ধারণাটা আমার মধ্যে নেই। যে মানে আমি এমনি দেখেছি, আমি মানে আমার তো সাংবাদিক জীবনে আমি ধর্ষক দেখিনি, এরকম হয়নি, দেখেছি অনেক ধর্ষককে, এমনকি জেলেও একাধবার মনে আছে, হয়তো পুলিশ সেলে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞেস করেছি। আমি না কোনোদিন কোনো ধর্ষকের মধ্যে কোনো রিপেন্টেন্স দেখিনি, কোনো অনুতাপ দেখিনি, কেউ একবারও বলেনি যে না এটা আমি ভুল করে ফেলেছি। এবং আমি যা সংবাদপত্রে পড়ছিলাম, যে টিভি চ্যানেলে যা দেখছিলাম, যে এই যে মূল যে ধর্ষণকারী, তাকে যে আইডেন্টিফাই করা হয়েছে, তার মধ্যে কোনো রিপেন্টেন্স নেই। এটা একটা খুব বৃহৎ, আমি এটাকে শুধু অনন্য আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখি না, এটার মধ্যে একটা দীর্ঘ আর্থসামাজিক একটা ব্যাপার আছে। আমি তোমাকে সবিনয় একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, যে গণপিটুনি দেওয়া হয়, প্রচুর গণপিটুনির ঘটনা সাম্প্রতিক ইতিহাসে আমাদের খুব সম্প্রতি আমাদের বাংলায় ঘটছে। আমিও দেখেছি এরকম গণপিটুনিতে হত্যার ঘটনা আমার চোখের সামনে, মানে খবর হিসেবে আমি দেখেছি, খবর করেছি, দেখেছি। সে সময় দেখেছি যে একটা ওখানেও একটা ধর্ষকামী মনোবৃত্তি, শুধু মানে ধর্ষণের শিকার শুধু মহিলা এরকমও নয়, একটা ধর্ষকামী মনোবৃত্তি কিন্তু ওখানে কাজ করেছে। নিহতদের যৌনাঙ্গে আঘাত করার প্রবণতা আছে। খুব সাধারণ মানুষ যে সাতচরে রা বেরোয় না, সেও একটা যূথবদ্ধ একটা হিংসা যখন তৈরি হয়, তখন সেও সেখানে পার্টিসিপেট করে ফেলে। এবং এই যে স্বপ্ননীল বলে যে ছেলেটি গত বছরই মারা গিয়েছিল প্রায় এরকমই সময়ে, তাকেও কিন্তু যৌন অত্যাচার করা হয়েছে। অর্থাৎ ধর্ষকামী মানসিকতা ব্যাপারটা কিন্তু যে শুধুমাত্র পুরুষের বলবো না, এটা শুনতে খুব অবাক লাগছে, কিন্তু আমি তোমাকে একটা ঘটনা উল্লেখ করব। সেটা হচ্ছে যে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জেল আছে, সেটার নাম হচ্ছে গুয়ান্তানামো বে। তো সেখানে কিছুদিন আগে, প্রায় কয়েক বছর আগেকার কথা বলছি, পুরুষ বন্দীদের ওপর অকথ্য যৌন নির্যাতন করা হতো। এবং যে যৌন নির্যাতনকারিনী ছিলেন তারা কিন্তু দুজনেই মহিলা। তাদের একজনের নাম ছিল সাব্রিনা হারমান এবং আরেকজনের নাম ছিল লিন্ডি ইংল্যান্ড। তাহলে এরা কিন্তু মহিলা হয়েও একটা ধর্ষকামী মানসিকতা মনে পোষণ করতেন। অর্থাৎ এটা একটা বিশেষ বিশেষ একটা মানসিকতা, এবং এটা একটা মানুষের মনের যে গহীন বিসর্পিল পথ থেকে যে রিপুগুলো আমাদের উঠে আসে, হ্যাঁ, সেটাকে আমরা কিন্তু দমন যখন করতে না পারি, তখন আমি একটা খুব সাধারণ মানুষ, দিনের বেলা আমি একটা সুটেড বুটেড টাই পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু রাত্রি অন্ধকারে যখন আমি দেখছি যে একটা মহিলা অসহায় অবস্থায় ঘুরছে বা তার কোনো সিকিউরিটির সঙ্গে কেউ নেই, তখনই হয়তো কিন্তু আমি আমার মনে হয় একটা ওই ধরনের পাশবিক প্রবৃত্তি, যেগুলো মানে ধর্ষকদের পার্সপেক্টিভ থেকে কথাটা বলছি, আমার মনে হয় যে এটা এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া। এবং খুব ছোটবেলা থেকে যদি এই নীতি শিক্ষা না দেওয়া যায়, তাহলে কিন্তু দেশে আরো আরো ঘটনা ঘটবে। হ্যাঁ, ফাঁসি হয়তো হতে পারে, ঠিক আছে, নির্ভয়ার অত্যাচারীদেরও ফাঁসি হয়েছিল, কিন্তু ধর্ষণ আটকানো যায়নি। ফলে আজকের যে স্বাধীনতা সংগ্রামের যে ভোর, তা কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো, খুব আলোর বদলে খানিকটা অন্ধকারই আমাদের জীবনে নিয়ে এসেছে। এবং আজকে এই দিনে দাঁড়িয়ে সত্যি একটা খুব গভীর দুঃসময়ের মধ্যে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। কিন্তু অনন্যা, আমি আশাবাদী যে এই রাত্রি যখন ভোর হয়, এই ভোরের আগের সময়টাতে অন্ধকার সব থেকে গাঢ় হয়ে ওঠে, এটা আমি বিশ্বাস করি। নেতাজি এটা বলতেন, আমি শুনেছি। অতএব এখন যে সব থেকে যে গাঢ় অন্ধকার আমরা দেখছি এখন সমাজে বিস্তৃত রয়েছে, এরপরেই হয়তো একটা সুন্দর নতুন ভোর আসবে, এই আশাটুকু আমি রাখছি। এবং সেটা আসবে কিন্তু তরুণ প্রজন্মের হাত ধরে, ছাত্র সমাজের হাত ধরে, যুব সমাজের হাত ধরে, এই আশাটুকু আমি রাখতেই আরো পারি। একটা অনন্যা, প্রশ্ন করবো সোমদা, এতগুলো বছর পর, মানে ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার এত বছর পরেও মেয়েরা কি স্বাধীন হয়েছে? কি বলবেন বিষয়টা নিয়ে?
নারীদের স্বাধীনতা কতটা এসেছে, আমি এটা এটা আমার আমার এটা কিছু নির্দিষ্ট ফাইন্ডিংস আছে। সেটা হচ্ছে স্বাধীনতার মূল ব্যাপার কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা। এখনকার নারী কিন্তু অনেকেই অর্থনৈতিকভাবে অনেকটা স্বাধীনতা পেয়েছেন। তারা তারা নিজেরা সেই শুধুমাত্র ওই মানে পুরুষের হাত থেকে মানে ছোটবেলায় বাবা হাতে করে কি তুলে দেবে, যৌবনে স্বামী এবং মানে বৃদ্ধ বয়সে পুত্র, সেদিকে তারা তাকাননি নিজেরাও। এখন আগে একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে পড়াশুনো করতে না করতেই মেয়েদের বিয়ে হয়ে যেত। এখন কিন্তু সেই পরিস্থিতি আর নেই। এবং মেয়েরাও কিন্তু স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে চাইছেন, বা তারপরে তারা নিজেদের মতো করে কিন্তু একটা জায়গা তৈরি করতে চাইছেন। তো আমার এক্ষেত্রে মনে হয় যে এই পুরুষতান্ত্রিক শব্দটা যেটা তুমি বললে, এটাও কিন্তু একটা বিশেষ মানসিকতা। আমি যেমন ওই ধর্ষণী মানসিকতার কথা বলছিলাম, পুরুষতান্ত্রিকতা এক জিনিস, এবং পুরুষ পুরুষ এবং পুরুষতান্ত্রিকতা দুটো ঠিক এক নয়। মেয়েদের মানে মেয়েদেরকে ডমিনেট করা, এই যে ব্যাপারটা, এটা অনেক পুরুষের মধ্যে আছে, এটা নিঃসন্দেহে রয়েছে। কিন্তু পাশাপাশি এটাও এটাও আমাদের ভাবতে হবে যে এই ব্যাপারটা কিন্তু খুব একটা একতরফা নয়। মানে যদি আমি ধরি, আমি গতকালই দেখছিলাম যে হ্যাঁ, সম্ভবত মেদিনীপুরের ওদিকে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা যখন এই এই ব্যাপারটা নিয়ে এই এই তিলোত্তমার ব্যাপারটা নিয়ে যখন আমরা রাজপথে নেমেছি, সে সময় তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এবং যেটা শুনলাম যে তার স্ত্রী তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এবং এটাও আমি বারবার বলবো, মেয়েদের উপর অত্যাচারের ঘটনা অনেক আছে। আমরা যদি দেখি বর্ধমান শহরে আজ থেকে বহু বছর আগে একটা ঘটে যাওয়া ঘটনা, দেবযানী বণিক হত্যা মামলা হয়েছিল কলকাতায়, বণিক বাড়িতে বর্ধমানের মেয়েকে খুন করা হয়েছিল। এবং সেক্ষেত্রে যে খুনের যে ব্যাপারটা ছিল, সেখানে খুন করেছিলেন তার শ্বশুর এবং মানে স্বামী, কিন্তু সেখানে সক্রিয়ভাবে পার্টিসিপেট করেছিল তার ননদেরা। এরকম ঘটনাও ঘটেছিল। মানে সেখানে কিন্তু মানে মেয়েরাও মেয়েদেরকে খুব অত্যাচার, অনেক সময়তেই অভিযোগ ওঠে যে একটা শ্বশুর বাড়িতে মেয়ে যখন, একটি বধূ যখন অত্যাচারিত হচ্ছে, সেখানে তার শাশুড়ি, ননদ ইত্যাদিরাও যোগ দিচ্ছেন। এবং সবাই কিন্তু খারাপ, আমি এটা কখনোই বলছি না। আবার এরকম আমরা দেখেছি যে একটি মেয়ে যখন অত্যাচারের মুখোমুখি হয়েছে, 5টা মেয়ে গিয়ে তাকে বাঁচিয়েছেন। এরা প্রত্যেকই মেয়েরা, আমরা যারা হিন্দু ধর্মের মানুষ, আমরা অনেকে বিশ্বাস করি যে মেয়েরা নাকি সাক্ষাৎ জগদম্বার অংশ, এবং এটা সত্যি। আমরা মা দুর্গাকে আমরা প্রণাম করি, পুজো করি, তিনি আমাদের ঘরের কন্যারূপে আবির্ভূত হন। এই সামনেই দুর্গাপূজা আসছে। কিন্তু এ সময় তো একটা বড় কথা যে জীবন্ত দুর্গাদের যদি আমরা শ্রদ্ধা সম্মান করতে না পারি, তাহলে মৃন্ময়ী প্রতিমাকে কি করে আমরা চিন্ময়ীতে আবাহন করবো, এই প্রশ্ন তো বারবার আমাদের মধ্যে উঠবে। এটা ঠিক কথা যে এখন আমাদের অনেক পথ হাঁটতে হবে, কিন্তু কালকে এই যে ঘটনাটা ঘটেছে, এই যে মেয়ের সংগঠিত প্রতিবাদ মেয়েদের, এবং তারা সামনের সারিতে দাঁড়িয়ে কালকে প্রতিবাদটা করেছেন, এটা আমার কাছে অনেক অনেক বড় একটা ব্যাপার। অনন্য, আমার বারবারই মনে হয়েছে যে এই প্রতিবাদটা আমরা অনেক আগে হয়তো শুরু করতে পারতাম, আমাদের মেয়েরা পারতেন। যদি 10টা মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে সোচ্চারে জাস্টিস চায়, তাহলে কিন্তু প্রশাসনেরও টনক নড়বে। আমি আবেদন করব তোমাদের চ্যানেলের মাধ্যমে, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তিনি অতি দ্রুত তিনি এই বিষয়টার একটা সমাধান করবেন। কিন্তু আমি বারবারও যেটা বলছি যে শুধুমাত্র ধর্ষণটাই যে সমস্যা নয়, প্রতিনিয়ত রাস্তাঘাটে প্রতি জায়গাতেই কিন্তু মেয়েরা নানাভাবে একটা বৈষম্যের শিকার হয়। সেটা একদমই উড়িয়ে দেবার মতো নয়। তাহলে আমাদের পুরুষ হিসেবে তুমি যেটা বললে, আমার মনে হয় যে পুরুষ নারীর পারস্পরিক সম্পর্কটি মূলত শ্রদ্ধার হওয়া উচিত। এবং এই 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 পারস্পরিক, আমি কিন্তু পারস্পরিক শব্দটার উপর খুব গুরুত্ব দিচ্ছি। আমি যেমন একজন মহিলাকে অশ্রদ্ধা করতে পারি না, কোনো পুরুষেরই সেটা করা উচিত নয়, তেমনি নারীদেরও উচিত যে পুরুষ বলেই সে খারাপ। খুব দুর্ভাগ্যজনক, মানে এই সময় যেটা একটা ঘটনা দেখছি যে প্রায়শই মানে যে বিভিন্ন মাধ্যমে মহিলারা যারা প্রতিবাদ করছেন, তাতে একটা জিনিস মাঝে মাঝে মনে হচ্ছে সমগ্র পুরুষ সমাজটাই বোধহয় একই রকম ধরনের মানসিকতা আক্রান্ত, কিন্তু তা নয়। আমরা এখনো আমাদের বোনেরা আমাদের ভাই ফোঁটা দেন। এখনো পাশাপাশি অনেক পুরুষ আছেন যারা রাত্রিবেলাতে হয়তো তার ভগ্নী সমা, কন্যা সমা মহিলাটিকে নিরাপদে বাড়ি পৌঁছে যেতে সাহায্য করেন, বিপদে আপদে পাশে দাঁড়ান, বিপদে পড়লে এগিয়ে এসে তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যান, একটা আশ্রয়ের মতো থাকেন, এরকম পুরুষও আছেন। ফলে পুরুষতান্ত্রিকতা জিনিসটা এক জিনিস, এবং সেটা বর্জনীয় বটেই। মানে ডমিনেটিং কোনো রকম ব্যাপার যেন না থাকে। এবং পাশাপাশি আমি বারবারই বলছি, পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার ওপর পুরুষের এবং নারীর দাঁড়িয়ে থাকা উচিত। যে মানে নারীকে অর্ধেক আকাশ বলা হয়েছে, এবং বাকি অর্ধেক আকাশ যদি পুরুষ হয়, দুজনে মিলেই কিন্তু একটা পরিপূর্ণ মানে জৈবনিক একটা বৃত্ত তৈরি তারা করতে পারেন। এবং সাহিত্য, সংস্কৃতি সবকিছুতেই পারস্পরিক একটা অনুপ্রেরণার মাধ্যমে তারা এগিয়ে যেতে পারেন। এবং আমি আগামী দিনে আশা করব
করব যে এই এই যে ঘটনা, তিলোত্তমার যে ঘটনা, সেই ঘটনাই যেন, আমি আশা করতে দোষ নেই, যে যেন শেষ ঘটনা হয়, যেখানে একটা এমন এমন সমাজ আমরা গড়ে তুলবো যেখানে নারীরা অবাধে অবাধে একদিন নয়, তারা প্রতিদিন রাস্তায়, অনেকে থাকেন ভোর রাত্রে, অনেকে আছেন যারা কাজে বেরোন নারীরা, আমাদের আমাদের মিডিয়াতেও অনেক অনেক নারী আছেন, অনন্যা, যে যারা সারা রাত নাইট শিফটে কাজ করেন, এবং এইটা যেন পাড়ায় পাড়ায় যেন এই কালচারটা ছড়িয়ে পড়ে, যেন শুধুমাত্র রাত্রি হয়েছে বলে বা কোনো পোশাক আশাকে কেউ একটু ছোট পোশাক পরেছে বলে যেন তাকে ধর্ষণের শিকার না হতে হয়, বা একজন ডাক্তার, তিনি রাত্রে তাকে নাইট ডিউটি করতে হবে, একটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, সেইখানটা যেন কোনোভাবে ব্যাহত না হতে, এবং প্রশাসনকে আমি বলবো অবশ্যই যে এই ব্যাপারটা আপনারা সুনিশ্চিত করুন। এবং আমি বারবারই বলছি যে নারী স্বাধীনতা নিশ্চয়ই নিশ্চয়ই, নারী স্বাধীনতা মানে আসলে হচ্ছে শ্রমজীবী নারীর স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা আমাদের সম্মান করতে হবে, এবং আগামী দিনে নিশ্চয়ই একটি সুন্দর সকালের জন্য আমরা অপেক্ষা করে থাকব, যেখানে নারী পুরুষ বলে নয়, সমস্ত মানুষ মানুষ হিসেবেই কিন্তু তারা আত্মপ্রকাশ করবেন, এবং নারীদের একটা সমমর্যাদা, সম অধিকার, আমি সম কথাটার উপর আবার গুরুত্ব, নারী পুরুষের সমান অধিকারের একটা জায়গা তৈরি হবে, তাহলেই কিন্তু প্রকৃত অর্থে নারী স্বাধীনতার জায়গাটা আমরা একটা বজায় রাখতে পারবো। এবং পুরুষ হিসেবে আমার মনে হয় যে এই পারস্পরিক শ্রদ্ধাটার জায়গা খুব দরকার, কেউই কারোর থেকে ছোট নন, একসঙ্গেই নারী পুরুষ যেন একটা গাড়ি দুটি চাকা, তারা এই জীবন তরিটিকে এগিয়ে নিয়ে যাবে, এটুকুই আমি আশা করবো। অনন্যা, এতক্ষণ শুনলাম বিশিষ্ট সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আরও একজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ব্রততী আলী ঘোষের সঙ্গে। তিনি কি বলছেন, আজকের এই পরিস্থিতি নিয়ে তাঁর কি মতামত। আপনারা সকলেই জানেন যে গত 9 তারিখে 9 আগস্ট আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, আমাদের শহর কলকাতা তিলোত্তমা শহরে যে আরজি করের যে একটা নারকীয় ঘটনা, একটা জুনিয়র ডাক্তারকে যেভাবে হত্যা করা হয়েছে, শুধু হত্যা বললে ভুল হবে, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ডাকেই আমরা নারীরা, আমরা মেয়েরা, শুধু মেয়েরা নারীরা নয়, আমাদের সকল মানুষের মানবিকতার ধর্ম নিয়ে আমরা আজকে নেমেছিলাম যে আমাদের এর বিচার চাই। তাই আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই যে সেফ কথাটাই বলা হচ্ছে, এখানে একটাই কথা বলবো, আমরা তখনই সেফ হব প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, যখন আমি এবং আমার আশেপাশে যে সমস্ত মানুষ প্রত্যেকে সম্মান করবে, সেটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই। আমরা নারীদের আজকের বিচার নিয়ে আমরা আজকে সকলের সামনে এসেছি। কর্মক্ষেত্র শুধু নয়, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমাদের গোটা ভারতবর্ষে আমরা যদি একটু খোঁজ রাখি, একটু যদি খবরের কাগজগুলো খুলি, তো আমরা দেখতে পাই প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে, প্রতিক্ষণ, প্রত্যেকটা মেয়ে প্রত্যেক জায়গায় সে ধর্ষণ হচ্ছে। ধর্ষণ সে কটু বাক্যেও হতে পারে, ধর্ষণ সে শারীরিকভাবেও হতে পারে। তো সেই ক্ষেত্রে মেয়েরা কতটা সেফ, সেটা সামনে জবাব, আমরা সেই জবাবটা চাওয়ার জন্য, সেই সুরক্ষাটা চাওয়ার জন্যই কিন্তু আমাদের আজকে এই দাবি। শুধু শিল্পী নয়, আমি আজকে শিল্পী হিসেবে হয়তো এই কথাটা বলবো, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন, যেমন পুলিশ আছে, হসপিটালের ডাক্তাররা রয়েছে, সেখানে সে নারী পুরুষ উভয় আজকে আমরা সমস্ত জায়গায়, সর্বত্র জায়গায় পৌঁছে গেছি। তো সেখানে তারা কিভাবে সুরক্ষিতভাবে পৌঁছবে, নিজেকে যদি বাঁচাতে হয়, নিজের বাঁচার জন্য আমাদের একটাই, যে অন্তত আমি এইটুকু বলবো, আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি, আমাদের এই সামাজিক পরিকাঠামো আমাদেরকে যে জায়গায় পৌঁছেছে, প্রত্যেক বাবা মাকে একটাই উদ্দেশ্য, যেমন পড়াশোনা শেখাচ্ছেন, তার সাথে সাথে একটাই, যে তাদের জীবনে নিজের আত্মরক্ষা করার জন্য যে সমস্ত কৌশল, সেই কৌশলটা যেন তাদের অবশ্যই শেখানো হয়। এটা আমি একজন কন্যা সন্তানের মা হয়েও আমি এটা দাবি রাখবো, এটাকে বলতে চাইবো যে এই শিক্ষাটা তাদের দিক। এবং অবশ্যই যখন রাত্রে বাইরে যাচ্ছি, আমরা আমাদের সেই রকম ধরনের ব্যাগেতে আমরা সেরকম জিনিস রাখবো, যেটা সব থেকে ভালো হচ্ছে যে ব্ল্যাক পেপার স্প্রে, সেটা আমরা ব্যাগে সবসময় রেখে দেবো। কিংবা এখন আমরা জানি যে আমাদের অনেক ফোন নাম্বার রাখা থাকে, যে ফোন নাম্বারে ফোন করলে আমরা সেই সুবিধাগুলো পেতে পারি, সেই সুরক্ষাগুলো পেতে পারি। তো সেইগুলোর বিষয়ে যাতে সবাই জানকারি পায়, সে যে ক্ষেত্রে হোক, সেই জানকারিগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। আর সর্বোপরি যেটা কথা, সেটা হচ্ছে যে নারী পুরুষ নয়, মেয়ে সন্তান পুত্র সন্তান নয়,
সন্তানকে সেইভাবেই মানুষ করুন, একে অপরকে যেন সম্মান দিতে পারে। আমি আমার মেয়েটাকে শুধু বলবো তুই রাস্তায় বেরোবি না, কি এই রাত হয়ে গেছে এখন এটা করবি না ওটা করবি না, না, বন্ধু হতে পারে, দিদি হতে পারে, বা যে কোনো কেউ, তো তাকে যেন সম্মানে সে যেন বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারে। তো এই শিক্ষাটা যদি ঘর থেকে আমরা শুরু করতে পারি, স্কুলে যদি এই শিক্ষা আমরা দিতে পারি, এইভাবেই আমাদের শিক্ষাটা যদি চলতে থাকে, তা আমার মনে হয় আমাদের সমাজ একদিন পরিবর্তন হবেই। আসুন আমাদের সন্তানকে সেই সুশিক্ষায় বড় করে তুলি। শুনলাম বিশিষ্ট আবৃত্তি শিল্পী ব্রততী আলী ঘোষের মূল্যবান বক্তব্য। আজকের এই সমাজ, আজকের এই পরিস্থিতি নিয়ে তার এই বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ সংবাদ আজকে নিউজের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে যে বিষয়টা না বললেই নয়, এত প্রতিবাদ, এত মিছিল, এত রাত্রি দখল করা মেয়েদের এই কর্মসূচি, শুধু মেয়েদের বলবো না, সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এই কর্মসূচি শুধুমাত্র একটাই কারণে, সঠিক বিচার চাই এই দাবিতে। তবে এবারে সেই সঠিক বিচার চাওয়ার পথে আবারও বাধা। ঠিক যে সময় সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একজোট হয়েছেন, প্রতিবাদে সরব হয়েছেন, বিচারের দাবি তুলেছেন, সেই সময় আরজিকর হাসপাতালে দেখা গেল একদল দুষ্কৃতী লন্ডভন্ড করে দিলেন সবকিছু ভেঙে চুরমার করে দিলেন। আবারও প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে। যদিও এ নিয়ে মত পার্থক্য রয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি, বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ উঠে আসছে। তবে অভিযোগ কিন্তু একটাই, যে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। সত্যিই কি এই ঘটনার বিচার পাওয়া আদৌ সম্ভব? যাই হয়ে থাকুক, এই ঘটনার সঠিক বিচারের প্রত্যাশায় আমরা সকলেই রইলাম।